বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজ বাঁকুড়া জেলার কতুলপুর থানা অন্তর্ভুক্ত দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায় এসেছি রাঙালু চাষের ব্যাপারে খবরাখবর আপনাদের সামনে তুলে ধরতে। একসময় এই দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায় একচেটিয়া চাষ হতো পোকরাজ আলু। এখন পোকরাজ আলু চাষ প্রায় ভুলে গিয়েই এই দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকার কৃষকেরা মজেছেন রাঙালু চাষে। এই রাঙালু চাষের ব্যাপারে কিছুদিন আগেও আমরা আমাদের এই চ্যানেলে প্রতিবেদনে আপনাদেরকে দেখিয়েছিলাম এই চাষের ব্যাপারে বিস্তারিত তথ্য। আজকে আরো একবার মঙ্গলবার আপনাদেরকে দেখাতে চলেছি রাঙালু চাষের ব্যাপারে বিস্তারিত তথ্য। তো সকাল থেকে মোটামুটি রাঙালু তোলা হয়ে গেছে, বস্তাবন্দি অবস্থায় রয়েছে। এবারে হয়তো এই রাঙালুই পৌঁছে যাবে বিভিন্ন রাজ্যের বাজারগুলি সহ কলকাতাতেও যাবে। তো এই রাঙালু চাষের ব্যাপারে তথ্য দিতে পেয়েছি একজন কৃষক দাদাকে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। কি নাম আপনার? প্রদীপ সরকার। বাড়ি কোথায়? বাড়ি গৌর কলোনি, এই এখানেই। এইখানেই। রাঙালু চাষ করেছেন, এটা কি আপনারই জমি? পুরো জমিটাই? হ্যাঁ পুরোটাই আপনার? হ্যাঁ। এটা পুরো আয়তন কতটা আছে? 1.5 বিঘা জমি। এই রাঙালু চাষের ব্যাপারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা প্রথমে বলুন যে আগে তো আপনি পোকরাজ চাষ করতেন, মানে গোল আলু চাষ করতেন। এবছর কি গোল আলু চাষ করেছেন না শুধুই রাঙালু? না, রাঙালু চাষ করেছি। তো এই গোল আলু ছেড়ে রাঙালু চাষ করেছেন, প্রথমে এই ব্যাপারটা নিয়ে একটু বলুন ফার্স্ট, কেন? গোল আলুতে ধরুন আগে চাষ করতুম, সেরকম মার্কেট পেতুম নি, লাভজনক চাষ নয়। ওই জন্য আমরা বিকল্প চাষ হিসেবে লাল আলু চাষটাকে বেছে নিয়েছি। লাল আলু এখন লাভজনক চাষ, মোটামুটি ভালোই লাভজনক চাষ। আমরা যেটুকু জানি যে এই লতা থেকেই, মানে এই রাঙালু বা মিষ্টি আলু বা গুড় আলু বা রাঙালু যাই বলি না কেন, এই রাঙালু চাষ হয় লতা থেকে, তাই তো? হ্যাঁ। আমাদেরকে একটু পদ্ধতিটা বলুন তো যে কিভাবে চাষটা করেন। প্রথমে ধরুন বীজ থেকে তো হয় না, কিভাবে হয় পদ্ধতিটা একটু বলুন না। বীজ থেকেই হয় প্রথমে। হ্যাঁ, মানে পুরো স্টেপ বাই স্টেপ বলুন। হ্যাঁ বলুন। আচ্ছা, লাল আলু এই যে লতা দেখছেন, হ্যাঁ, লতাগুলো পিস পিস করে কেটে, হ্যাঁ। আচ্ছা, কতটা কাটবেন ধরুন? এই পরিমাণ কাটবো। আচ্ছা, ধরুন একটু কাটলেন। হ্যাঁ, এই আচ্ছা, পরিমাণ পিস পিস করে কাটলুম। হ্যাঁ কেটে, হ্যাঁ, আলুর হচ্ছে ভুড়ো তুলতে হয়, যেটাকে বলছে সারিবদ্ধ ভুড়ো। হুম হুম হুম। দড়ি মানে দিয়ে লম্বা লম্বা যে গুঁড়োগুলো থাকে, হ্যাঁ, হ্যাঁ, সারিবদ্ধ ভুড়ো হ্যাঁ, তুলে ওতে গেড়ে দেওয়া হয়। হ্যাঁ, এই লাল আলু এক হাতে 4টে করে লাগাতে হয়। আচ্ছা, এক হাতে 4টে। এক হাতে মানে এক হাত সমান জায়গাতে 4টে করে ওটা গেড়ে দেয়। 4টে করে। তো তারপরে আস্তে আস্তে ওটা থেকে আবার গাছ, মানে আলু তলার থেকে, এখান থেকে আলু বেরোতে থাকে, বেরোতে থাকে। এই একটা ধরুন বসালেন, ওটার একটাতে কতগুলো বেরোয়? একটাতে ধরুন 6টা আলু। 6টা আলু বেরোয়। হ্যাঁ। আবার প্রথম অবস্থাতে লত গুলো পাবেন কিভাবে? যে দাদা বলছিলেন যে ওটা যদি এই যে এই আলু লাস্টের দিকে, মানে এই আলুই কিছু রেখে দেবেন নাকি? হ্যাঁ, এই আলু বীজ হিসেবে রেখে দিয়ে, এগুলো ধরুন এখন ধরুন শীতকাল, এখন না, আমরা এই আলুটা বীজ হিসেবে রাখবো এই ঠিক বৈশাখ মাসে। তাহলে এখন এই আলুগুলো তো বিক্রি করে দেবেন, তখন হ্যাঁ, আলু পাবেন তখন কোথায়? পেয়ে যাবো আলু। আর কি কিছুটা রেখে দেওয়া হয়। ও, বাড়িতে কিছু রেখে দেওয়া হয়। যেটা ভালো বীজ বাড়িতে রেখে দিই আমরা, হুম। সেই আলু থেকে পোক বেরোয়, মানে যেটা নতুন গাছ বেরোয়, হ্যাঁ সেইটা কোনো জমিতে রেখে, হ্যাঁ। ধরুন 5 কাঠা জমিতে রেখে আমি লতাটা তৈরি করে নিলাম। হুম। দিয়ে সেই জমির থেকে আমরা পরবর্তীতে লতা কেটে কেটে অন্য জমিতে রোপণ করব। এইভাবে হয়। হ্যাঁ, এই সারিবদ্ধভাবে রোপণ করব, হাতে 4টে করে লাগাবো। আপনি আসুন একটু পাঁচটা দাঁড়ান না। আপনি প্রথমেই বললেন যে এই আলু চাষে ভালো লাভ হয়। ধরুন 1 বিঘে আলু চাষ করতে কিরকম খরচ হয়? 1 বিঘে আলু চাষ করতে আপনার ধরুন 30,000 টাকা খরচা। এই খরচাটা কি কি পারপাসে হয়? রাসায়নিক সার, লেবার, প্রথমত রাসায়নিক সার, ট্রাক্টর খরচ, রাসায়নিক সার খরচ, লেবার খরচ, আচ্ছা তোলার খরচ। এবার এই যে ধরুন 1.5 বিঘা জমিতে চাষ করেছেন, এই বছরে 1.5 বিঘা জমিতে আপনি এই পুরো যে জমিটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, প্রথম অবস্থাতে ধরুন যখন লাগানোর জন্য এই 1.5 বিঘা জমিতে কি লত কি অ্যাভেলেবেল আপনার আগে থেকে? হ্যাঁ, লত অ্যাভেলেবেল। আমি এটা তৈরি করে নিয়েছি অন্য একটা জমিতে রেখে। আপনি আপনার জমিতে ওটা তৈরি করে নিয়েছেন। নিয়েছেন। মানে এই যে ধরুন 30,000 টাকা বিঘাতে খরচ বললেন, হ্যাঁ, তো ওই সহই একসাথেই, মানে ওই যে ওই আগের জমিতে তৈরি করার একসাথেই বিঘাতে 30,000 টাকা খরচ। তো ধরুন বিঘাতে ফলন কি রকম পাচ্ছেন? ধরুন 50 কেজি বস্তাতে লোড হয় নাকি এগুলো? 50 কেজি বস্তা। কাঠায় 4টে করে 2 কুইন্টাল।
কাটাতে 4টে করে 2 কুইন্টাল করে পাচ্ছি 2 কুইন্টাল, মানে বিঘাতে ধরলে নাকি? বিঘাতে 80 বস্তা 80 বস্তা, বিঘাতে 50 কেজি বস্তা হলে বিঘাতে প্রায় 40 কুইন্টাল। হ্যাঁ বিঘাতে প্রায় 80 বস্তা পাচ্ছেন। হ্যাঁ। কিরকম কি দামে বিক্রি হচ্ছে এখন? এখন ধরুন আজকে বাজার হচ্ছে 18 টাকা 18 টাকা কি কেজি? কুইন্টাল 18 টাকা কেজি সরি, হ্যাঁ 18 টাকা কেজি। হ্যাঁ। 18 টাকা কেজিতে হ্যাঁ। এটা আপনারা বিক্রি করছেন। এবারে কাকে দিচ্ছেন এটা এই আর হেম বৈরাগী, এখানে? হ্যাঁ, হেম বৈরাগী হেম যে বৈরাগী। ব্যবসাদার হচ্ছে হেম বৈরাগী। তো তাকে দিচ্ছেন। এবার তিনি এগুলো মোটামুটি আমি তো জানি যে এগুলো কলকাতায় যেমন বিক্রি হয় বা আমাদের স্থানীয় লোকাল বাজারে যেমন বিক্রি হয়, রাজ্যের তার সাথে বিভিন্ন প্রান্তে চলে যায়। বিভিন্ন বাজারের মানে বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশে শুনেছি এই এই আলুটার আলুটা নাকি খুব চাহিদা। ভালো রকম চাহিদা আছে। হ্যাঁ মানে আমাদের বাংলার লোক এটা যতটা না বেশি ভালোবাসে বা খায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তুলনায় বিহার বিহার বা উত্তরপ্রদেশে, বিশেষ করে উত্তরপ্রদেশে। হ্যাঁ তা আচ্ছা, এই যে ধরুন তাহলে লাভ, শুধু লাভ যদি বলেন, মানে এই আলুটা কত টাকা বলেন? 18 টাকা কেজিতে বিক্রি করছেন। মোটামুটি কিরকম লাভ থাকছে পুরোটা বিক্রি করে? মোটামুটি ধরুন এখন 18 টাকা কেজি, তো বিঘায় 45,000 টাকা ধরুন মানে এটা শুধু লাভ, লাভ। মানে সমস্ত খরচ খরচা 35,000 টাকা লাভ হয়নি তাহলে কত হবে মোটামুটি? 40,000 টাকা 40,000 টাকার মতো। 40,000 টাকা লাভ হয় কি করে? তাহলে কত হতে পারে মোটামুটি? 18 টাকা করে 40 কুইন্টাল আলুর দাম কত? 8 চারে কত হচ্ছে? 18 একে 18 36 62 30-35,000 টাকা তো হওয়ার কথা হ্যাঁ, নাকি? 30-35,000 ওইটা 30,030 হচ্ছে। 1030 কেমন লাভ আছে? দামটা এর আগে যখন এর আগেও তো আরো একদম কিছু ছিল। বেশি ছিল, হ্যাঁ তখন ফলনটা কম ছিল। তখন ফলনটা কম ছিল, হ্যাঁ এখন ফলনটা বেশি আছে। মানে গড়ে পরে যেটা ওভারঅল যেটুকু বোঝা যাচ্ছে বিঘায় যে 30,000 টাকা লাভ হয়। লাভ হচ্ছে, মানে এই লাভটা বোধহয় পোকরাজ চাষ করে হয় না, না তাই তো? না ওরা যে এক বছর বেশি হয়, এখন দাম নেই তাই। না, বিগত কয়েক বছর যেটা দেখা না যাচ্ছে না না, পোকরাজ আলু বিগত চাষে- কয়েক বছর ধরে পোকড়ার চাষ করে যে সেরকম। কারণেই তো বোধহয় আপনাদের এদিকে এখন এই রাঙালু বলুন বা সব শাঁকালু জায়গায়। এগুলো চাষটা বেশি হয়েছে। আপনি চাষ করেন না? এই তো আমাদেরই। আমার ভাই আপনাদেরই? আর দাদার কি নাম? প্রশান্ত সরকার। প্রশান্ত সরকার। আচ্ছা, আর কি কি চাষ করেছেন আপনারা? আমরা গোল আলু করেছি। গোল আলু বলতে কি কি? পোকরাজ? পোকরাজ। পোকরাজ করেছেন। হ্যাঁ পোকরাজ কতটা করেছেন এবারে? 1.5 বিঘে। তুলে দিয়েছেন? না পোকরাজ কতদিন মতো ভাঙবেন? পোকরাজ মোটামুটি আপনার মাঘ মাসে মাঘের দিকে ভাঙবেন। এখন পোকরাজের কিরকম কি বাজার যাচ্ছে? 90 টাকা 400 টাকা। প্যাকেট প্যাকেট। ধরুন এই রাঙালু চাষের ব্যাপারে আমাদের দর্শকদেরকে কি বার্তা দেবেন? এই চাষ তো আপনারা বলছেন যে মোটামুটি লাভজনক, হুম। তাহলে যারা ধরুন এই রাঙালু চাষটা করেন না তাদের উদ্দেশ্যে কি বলবেন? রাঙালু শুনুন, যা এমনি যা লেবার খরচা সে তুলনায় পোকরাজ আলু অনেক ভালো। কেন? হুম? কেন? ওর থেকে খাটালি কম, লেবার খরচাটা কম, অনেক কম। এতে লেবার খরচাটা বলছেন বস্তাটাই লেগেছে 4,000 টাকা বিঘে। বসাতে, মানে সব না, উনি তো টোটাল খরচাটা ধরে নিয়েছে আমি 30,000 সমস্ত টাকা। খরচাটা ধরে আমি বলছি, ওভারঅল আমি ওভারঅল বলছি। ওভারঅল তো এটা আমরা জানি, বা আমি এর আগেও ধরুন আমাদের এই প্রতিবেদনের জন্য আমি আপনাদের এই, আমার ভদ্রলোকের নামটা মনে পড়ছে না, প্রথমের দিকে আমাদের চ্যানেলটা এখন প্রথম খোলা হয়, ওই নামটা মনে পড়ছে না। উনি যেমন বললেন যে উনি একই জমিতে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা সেরে হ্যাঁ কচু চাষ কচু করছে। চাষ করেছেন এবং একই জমিতে রাঙালু চাষও করেছেন। উনি যেটা বললেন যে রাঙালু চাষ কিন্তু মোটামুটি লাভদায়ক চাষ। হ্যাঁ লাভদায়ক চাষ, আমি লাভদায়ক আমি সেটাই বলছি যে ধরুন যারা গোল চাষটা- আলুর তুলনায় লাভদায়ক চাষ। আর এটা কি সব ধরনের মাটিতে তো বোধহয় হয় না নাকি চাষটা? না। মানে দোআঁশ, এই যে না, আপনাদের বেলে- নদীর ধারের- বেলে মাটিতে নদীর- এটা উপযুক্ত মাটি হচ্ছে দোআঁশ মাটি। নদীর ধারে হচ্ছে যেমন এই যে ধরুন মানে মাটি এবং বালির পরিমাণটা যেটা তো সমান সমান থাকে, দোআঁশ মাটি আপনার দশ- মেটেলেও হয়। এটার মাটিতেও হয়। হ্যাঁ। আর কতুলপুর বা এই যে ধরুন ইন্দাস, কতুলপুর, এই জয়পুর, এই নদীর তীরবর্তী এলাকা ছাড়া আর কোথায় কোথায় এর চাষটা হয় বলে জানা আছে? হ্যাঁ আপনার ওইদিকে পটাশপুর হচ্ছে, পচাশপুর ভাষাপুর এইসব লাইনে হচ্ছে। এইসব দিকগুলোতে এই চাষটা দক্ষিণ হচ্ছে। গোবিন্দপুর। এই চাষ কি ক্রমশ বাড়ছে? আমাদের পরবর্তী গ্রাম মথুরা টাপল, ডেউহা, এগুলো একচেটিয়া। একচেটিয়া। না, আমি বলছি পশ্চিমবঙ্গের মধ্যে, সাউথ বেঙ্গলের মধ্যে এই সারাউন্ডিং এই এরিয়াটা বাদে আর কোথায় কোথায় চাষটা হয় জানা আছে? এর চাষটা না সেটা সেটা জানা নেই। হয় ওইদিকে হয় না। না, এটা হয় আরেক জায়গায় হয়। এই যে আপনার হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে খামারগাছিতে, হুগলি ডিস্ট্রিক্টে খামারগাছি। খামারগাছিটা কোন ইয়ে বলুন তো, হুগলি থানাটা কি district। পড়ছে এটা? ব্যান্ডেলের পরে ব্যান্ডেল ও কড লাইন ধরে কাটোয়া line। ওই সাইডটাতে এই চাষটা হয়। ওটাও কি হ্যাঁ, নদী হ্যাঁ, তীরবর্তী এলাকা হয়? নদী তীরবর্তী গঙ্গার তীরবর্তী এলাকা। হয় হয় হ্যাঁ। বেশ। তো যাই হোক, দুজনকেই ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এই দেখতে পাচ্ছেন যে কৃষক দাদারা নিজেরাই বলছেন মোটামুটি তুলনামূলক এই রাঙালু চাষ কিন্তু সত্যি লাভজনক চাষ, যে কারণের জন্য পোকরাজের- হ্যাঁ এই তুলনায় লাভদায়ক চাষ। তো আপনারা অনায়াসে আপনাদের যদি
মানে এই চাষের জন্য উপযুক্ত যদি মাটি হয়ে থাকে আপনারা চাষ করতেই পারেন। প্রয়োজনে আপনারা এই চাষিদের সাথে কথাও বলতে পারেন। ফোন নাম্বার একটু বলুন না, ফোন নাম্বারগুলো একটু বলুন না, মুখস্থ আছে না ফোন নাম্বার? কোন সেগুলো ব্যবহার করি না। আচ্ছা, তো আমাদের যাই হোক আপনারা কমেন্টে লিখতে পারেন এই চাষ সম্পর্কে আগ্রহী থাকলে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে এই চাষ সংক্রান্ত আরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক বন্ধু, এই ভিডিওটা একটু শেয়ার করে দিন প্রচুর পরিমাণে, যাতে প্রত্যেকটি কৃষকের কাছে পৌঁছে যায় এবং আগামী দিনে কৃষক যাতে স্বাবলম্বী হয় এই চাষ করতে। আর চ্যানেলটা প্রথম দেখে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটা একটু ফলো করে নিন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।